রফিক হুজুর সে আলীনগর মাদ্রাসার শিক্ষক। সে অনেক দাম্ভিক আচরণের একজন মানুষ। কোনো কিছুই যেন সে পরোয়া করে না। একদিন রাতে রফিক হুজুর ও তার মাদ্রাসার কয়েকজন ছাত্র একটি মিলাদ পড়িয়ে আস্তে আস্তে রাত 11টা বেজে যায়। হুজুর, অনেক রাত হয়ে গেল তো, আমার একটু ভয় ভয় লাগছে। আরে, আমি থাকতে আবার তোদের কিসের ভয়? জিনপদ এসব তোদের হুজুরের আশেপাশে পেরে না, বুঝলি? তো ভয় পাস না। হুজুর, তাও কেমন জানি আজ আমার খুব ভয় ভয় লাগছে। এই দাঁড়া দাঁড়া, সামনে একটি সাপ দেখছি। আরে, বিড়াল আর সাপ দেখছি একসাথে যাচ্ছে। সাপটা তো দেখছি ঠিক মতো যেতেই পারছে না। বিড়াল আবার সাপটাকে রাস্তা পার হতে সাহায্য করছে। হেই, হেস, যা, হেস, তাড়াতাড়ি রাস্তা পার হতো তোরা। এই বলে হুজুর পা দিয়ে মাটিতে শব্দ করছিল। এর জন্য বিড়ালটি রাগী স্বরে ফোঁসফোঁস করছিল। যতবারই শব্দ করছিল ততবারই বিড়ালটি রেগে রেগে শব্দ করছিল। আরে, এই বিড়ালটি দেখছি এত সাহস, রাস্তাও ছাড়ছে না, আবার আমাদের দিকে রেগে রেগে শব্দ করছে। হুজুর, আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না, আমরা অন্য পাশ দিয়ে যাই। আরে দাঁড়া, আজ এদের একটা শিক্ষা দিতেই হবে। তোর একটা লাঠি দে আমাকে। তারপর হুজুর লাঠিটি দিয়ে খুব নিষ্ঠুরভাবে সাপ ও বিড়ালটিকে মেরে ফেলল। আসসালামু আলাইকুম রফিক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আগামীকাল চট্টগ্রাম আমাদের একটা বড় প্রোগ্রাম আছে, সেখানে আপনি সহ আপনার ছাত্রদের আমন্ত্রণ আছে। ঠিক আছে হুজুর, আমরা কাল রওনা দেবো ইনশাল্লাহ। পরের দিন হুজুর ও মাদ্রাসার কিছু ছাত্র লঞ্চে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে প্রোগ্রাম শেষ করতে অনেক রাত হয়ে যায় এবং তারা বাসায় যাওয়ার উদ্দেশ্যে লঞ্চের কাছে আসে। আচ্ছা, লঞ্চ ছাড়তে এখনো দেরি আছে, তোরা এখানে থাক, আমি একটু আমার জরুরত সেরে আসি। আচ্ছা, ঠিক আছে হুজুর। হুজুরের যাওয়ার অনেকক্ষণ হয়ে গেল আর এইদিকে লঞ্চ ছাড়ারও সময় হয়ে গেছে। এই তোমরা ভেতরে গিয়ে বসো, এখন লঞ্চ ছাড়ার সময় হয়ে গিয়েছে। আমাদের হুজুর নিজের জরুরত ছাড়ার জন্য বাইরে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এখনো আসলো না। আর একটু অপেক্ষা করুন। লঞ্চে তো আরো অনেক যাত্রী আছে, তারা তো অপেক্ষা করবে না। আচ্ছা, তোমাদের হুজুর কোন দিকে গিয়েছে, চলো গিয়ে দেখে আসি। আচ্ছা ঠিক আছে, চলুন। হুজুর, হুজুর, আপনি কোথায়? তাড়াতাড়ি আসুন, লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে। হুজুর, হুজুর। আরে, এটা তোমাদের হুজুরের টুপি না? হ্যাঁ, এটা তো আমাদের হুজুরের টুপি। আচ্ছা দেখো, এতক্ষণ তো আর অপেক্ষা করা যায় না, তোমরা চলো, এর পরের লঞ্চে তোমাদের হুজুর চলে আসবে। আমাদের হুজুরকে রেখে যেতে পারবো না। দেখো, তোমাদের হুজুর পরের লঞ্চে চলে আসতে পারবে, কিন্তু তোমাদের এখানে এভাবে অপেক্ষা করা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে। এরপর ছাত্ররা চলে যায়। পরের দিন মাদ্রাসায় খোঁজ করলে জানা যায় হুজুর আসেনি। এই খবর চারিদিকে জানাজানি হয়। সবাই হুজুরকে অনেক খোঁজাখুঁজি করেও পেল না। হুজুরের বাবা মা কান্নায় ভেঙে পড়ে। এভাবে কিছুদিন যাওয়ার পর একদিন রাতে মা, মা, তোমরা আমাকে নিয়ে যাও, তোমরা আমাকে নিয়ে যাও এখান থেকে। এখানে আমি অনেক কষ্টে আছি। মা, মা। রফিক, রফিক, রফিক। কি হয়েছে? কি হয়েছে? খারাপ কিছু দেখেছো নাকি? হ্যাঁ, আমি স্বপ্নে রফিককে দেখলাম। আচ্ছা, আচ্ছা, এখন শুয়ে পড়ো, কাল আমরা বড় হুজুরের কাছে যাব আর আমাদের স্বপ্নের কথা বলবো। পরের দিন রফিক হুজুরের বাবা মা বড় হুজুরের কাছে গিয়ে তাদের স্বপ্নের কথা বলেন। আচ্ছা,
সবই তো বুঝলাম, কিন্তু এই শব্দের লক্ষণটা তো খুব ভালো লাগছে না। আজ রাতে আমার কাছে জিনদের কাছে জেনে কাল আপনার বাসায় গিয়ে আমি জানিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে হুজুর। আচ্ছা হুজুর, কি জানতে পারলেন? খবর তো খুব একটা ভালো না। গত কয়েকদিন আগে রফিক হুজুর একটি মিলাদ পড়িয়ে রাত করে বাসায় ফিরছিলেন। তখন একটা সাপ ও বিড়ালকে রাস্তা পার হতে দেখে ওই সাপ আর বিড়ালটি আসলে জিনের ছেলে মেয়ে। রফিক হুজুর তাদের রাস্তা পার হতে দেরি করতে দেখে একটা লাঠি দিয়ে নির্দয়ভাবে তাদের মেরে ফেলে, আর এটার প্রতিশোধ নিতেই জিনেরা তাকে তুলে নিয়ে গিয়েছে। আচ্ছা হুজুর, তাহলে তাহলে আমার ছেলের কি হবে? তাকে কি আমরা কোনোদিন ফিরে পাবো না? একটা উপায় আছে। আমার জানা একজন বড় হুজুর আছে, তিনি হয়তো পারবেন। আমি আপনাদের তার কাছে নিয়ে যাব। পরের দিন মাদ্রাসার বড় হুজুর ও রফিক হুজুরের বাবা মা সেই বড় হুজুরের কাছে যায় এবং তাকে সব ঘটনা খুলে বলেন। সব শুনে তিনি বললেন, বিষয়টা তো খুবই জটিল। এখন আমার বয়স হয়ে গিয়েছে, এখন আমি এসব কাজ করতে পারি না। আমার একটাই ছেলে হুজুর, আপনি একটু চেষ্টা করে দেখেন। আমার ছেলে হারিয়ে কিভাবে থাকবো? আচ্ছা ঠিক আছে, আমি শেষ চেষ্টা করে দেখব। আজ রাতে আমার কাছের জিনদের কাছে থেকে আমি জানবো, আর আপনারা আজ আমার বাসায় থাকুন। হুজুর, কোনো খবর পেলেন? হ্যাঁ, কাল রাতে আমার কাছে জিনেরা যা বলল, এতে তো রফিককে ফিরে পাওয়া খুবই মুশকিল। তারা বলল রফিক এক হিন্দু জিনের বাচ্চার ছেলে মেয়েকে মেরে ফেলেছে এবং রফিককে তারা তাদের কারাগারে বন্দি করে রেখেছে। এখন এখন কি করা যায় হুজুর? আমার কাছে জিনদের দ্বারা খবর দিয়েছি জিনের বাচ্চার কাছে আজ রাতে তিনি আমার সাথে দেখা করতে আসবেন। তখন তার সাথে কথা বলে দেখি কি করা যায়। অর্ধেক রাতের বেলা হঠাৎ হাজারো ঘোড়ার পায়ের শব্দ শোনা যাচ্ছিল। বোঝা যাচ্ছিল এখন জিনের বাচ্চা আসছে। হুজুর ঘর থেকে বের হলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি একজন সম্মানিত মানুষ। আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন, এর জন্য আমি এসেছি। তবে আপনি রফিকের বিষয়ে কোনো কথা বলতে পারবেন না। সে যে অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই। কিন্তু দেখেন, তার পরিবার আছে, মা বাবা আছে। এখন তার কিছু হলে তার পরিবারের কি হবে? ওর কিছু হলে তার পরিবার কষ্ট পাবে, আর আমার ছেলে মেয়েকে যে নিষ্ঠুর ভাবে জেনে শুনে হত্যা করলো তার কি হবে হুজুর? বলেন হুজুর, বলেন। আপনি অনেক সম্মানিত মানুষ, আপনাকে আমরা অনেক সম্মান করি, কিন্তু আমরা রফিককে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, কঠিন শাস্তি। এই বলে জিনের বাদশা সেখান থেকে চলে যায়, আর রফিক হুজুরের সেই ভুলের কারণে তাকে তারা মৃত্যুদণ্ড দেয়। আমার নাম কালাম, সবাই আমারে লাস্টানা কালাম নামে চিনে, কারণ 25 বছর ধরে আমি আমার এই ভ্যানে করে লাশ বহন করে আসছি। লাশ টানার কাজে ছোট বড় ভয়ের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু সেই রাতের ভয় আমার সারা জীবন মনে থাকবো।
কে রে কালাম, আজকে কোনো লাশের ট্রিপ নেই? না, আজকে মনে হচ্ছে একটু বিশ্রাম করাই যাবে। আবার বলা যায় না, না জানি কখন আবার ডাক পড়ে যায় আমার। এই নাও কালাম ভাই, তোমার চা। আজকে খুব ঠান্ডা পড়েছে মনে হচ্ছে রে। কে রে কালাম, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি হসপিটালের সামনে চলে আয়, একটা লাশ নিয়ে যেতে হবে। আচ্ছা দাদা বাবু, আমি জলদি জলদি চলে আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আয়, লেট করিস না কিন্তু একদম। অনেক দূরের পথ কিন্তু। কে রে, তোর আসতে তো দেরি হলো কেন? বাবু, কাঁচা রাস্তায় ভ্যান চালে আসতে তো একটু দেরি হবেই। আচ্ছা আচ্ছা, এই তোরা কালামের ভ্যানে লাশটি তুলে দে। আরে এই নে কালাম, লাশটি এই ঠিকানায় পৌঁছে দিবি। আচ্ছা ঠিক আছে বাবু। এরপর আমি দারোগা বাবুর ঠিকানা মতো লাশটি নিয়ে যেতে লাগলাম। যেতে যেতে আমি শালবাগানের মধ্যে প্রবেশ করলাম। সেখানে যেতেই ফ্যানটা খুব ভারী হয়ে গেল। মনে হচ্ছিল লাশটির ওজন হঠাৎ বেড়ে গেল, আর আমার পেছনে কারো উপস্থিত টের পেলাম। ভ্যানটা থামিয়ে পেছনে তাকাতেই দেখলাম কেউ নেই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর আমি আবার ভ্যান চালাতে শুরু করলাম। একটু পর মনে হলো পেছনে খুব করুণ আর্তনাদে কান্না করছে। আমি নিজেই নিজেকে বললাম, কালাম, কোনো মতে ভ্যান থামাস না। এভাবে কিছুক্ষণ পর কান্না থেমে গেল। তারপর আমি ভ্যান নিয়ে এক জলাশয়ের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কিছু একটা ধপাস করে পড়ে যাওয়ার শব্দ পেলাম। পেছনে ফিরে তাকাতেই দেখলাম লাশটি পড়ে গেছে, আর চাটাই পাটি ছিঁড়ে লাশটির হাত বের হয়ে গেছে। হাতটি ভেতরে ঢুকিয়ে লাশটিকে ভ্যানে তুললাম। একটু দূরে যেতে দেখলাম একজনকে দাঁড়িয়ে থাকতে। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই যে ভাই, শুনছেন? এই যে ভাই, পাইকপাড়া গ্রামটা কোথায় বলতে পারবেন? ভাই, আপনাকেই বলছি, কিছু বলছেন না কেন? লোকটি আমার সাথে কথা না বলে হাত দিয়ে রাস্তা দেখিয়ে দিল। লোকটির এমন আচরণ দেখে আমি বেশ অবাক হলাম। আবার মনে মনে বললাম, হয়তো সে চোর হবে, তাই সে আমার দিকে তাকিয়ে কথা বলল না। এক সময় আমি ঠিকানা সেই পাইকপাড়া গ্রামে এসে উপস্থিত হলাম, কিন্তু কোন বাড়ি সেটা আমি চিনতে পারছিলাম না। তখন দেখি আবার সেই লোকটা। এবার তার মুখটা দেখতে পেলাম। সে আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিল বাড়িটা। দেখলাম কিছু মানুষ বাতি জ্বালিয়ে উঠানে বসে আছে। আমি তাদের কাছে গিয়ে লাশটি পৌঁছে দিলাম, কিন্তু যাওয়ার সময় মনে হলো একবার লাশটিকে দেখিয়ে যাই।
এটি এটা কিভাবে সম্ভব? মৃত মানুষ কিভাবে আমাকে রাস্তা দেখিয়ে দেবে? এটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। এটা নিয়ে ভাবতে ভাবতে আমি ভ্যান চালিয়ে পাশে রওনা দিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে সে লোকটি খুব কষ্ট নিয়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল। মনে হচ্ছিল সে আমাকে তার করুণ দুঃখের কথা বলতে চাইছে। কি বলতে চাইছিল? তার মৃত্যুটা স্বাভাবিক ছিল না নাকি? সে কি তার মৃত্যুর করুণ কথা আমাকে বলতে চাইছে? লোকটি কি বলতে পারে? আপনাদের কারো জানা থাকলে বলবেন।